আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৭৫। তানভীর আশেপাশে নজর বুলিয়ে বন্যার দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিলম্বিত কণ্ঠে জানতে চাইল, আমি কি করেছি? বন্যা নিজেকে সামলে ধীর গতিতে বলল, আপনি কিছু করেননি, আমারই কথা বলতে ইচ্ছে করছে না। তানভীর মনে মনে বিড়বিড় করল, শখের নারী শখের থেকেও রাগের মূল্য ৩ গুণ বেশি। তানভীর কিছু বলছে না দেখে বন্যা তীর্যকভাবে তাকালো। বন্যার কুপিত দৃষ্টি দেখে তানভীর ঢুক গিরে সহসা হাসার চেষ্টা করলো। বন্যা নজর সরিয়ে ব্যাগ গুছানোতে মনোযোগ দিল। তানভীর মৃদু হেসে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হয়নি তো? বন্যা মুখ ফুলিয়ে বাড়ি নিঃশ্বাস ছাড়লো। মিম রুমে এসে ধপ করে বিছানার উপর বসে শক্ত কণ্ঠে বলল, আমার খুব সমস্যা হচ্ছে, কারণ বড় আব্বু তোমাকে ডাকছে আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো। তানভীর চমকে উঠে বলল, সর্বনাশ। সর্বনাশ এখনো হয়নি, কিন্তু তোমাকে এই রুমে পেলে নির্ঘাত কিছু একটা হবে। তানভীর চটজলদি দ্রুত পায়ে দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। বন্যার দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে ফের বলল, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। বন্যা গম্ভীর গলায় জানালো, আমি একাই যেতে পারবো। তানভীর সে কথা শুনেও না শোনার মতো চলে গেছে। নিচে নামতেই আলী আহমদ খান জানতে চাইলেন, তুমি কি এখন ফ্রি আছো? কোনো কাজ ছিল? আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে বাকি কথা যেন তোমার সাথে বলি। তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি থেকে চলে যাবে। সে যাই হোক, আবির যেহেতু বলে গেছে তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত। তানভীর হালকা করে কেসে শীতল কণ্ঠে বলল, শুনলাম বনুর ফ্রেন্ড বাসায় চলে যাবে, আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসবো? আকলিমা খান চাপা সুরে জিজ্ঞেস করলেন, বন্যা কি এক্ষুনি চলে যাবে? তাই তো শুনলাম। আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে চলে গেছেন। মেহমানদের জন্য গিফট কেনার দায়িত্ব হালিমা খান আর আকলিমা খানের ছিল। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, তাকে বাসা পর্যন্ত আগে দিয়ে আসো, পরে না হয় আলোচনা করা যাবে। আর হ্যাঁ, সাকিবকেও সাথে নিয়ে যেও। জি আচ্ছা। তানভীর আর সাকিব বাসার বাইরে দাঁড়িয়ে নিজেদের মতো কথা বলছে। বন্যা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছে। বন্যাকে দেখেই সাকিব মৃদুস্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করল, আপনি কি আমাকে চিনেন? বন্যা আস্তে করে বলল, জি, আপনি আবির ভাইয়ের মামাতো ভাই। আমার কিন্তু আরো একটা পরিচয় আছে। বন্যা ভ্রুকুচকে জানতে চাইল, কি? তানভীরের বন্ধু। ও। সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইল, এটা কি হলো? তানভীর সহসা ঠোঁট উল্টালো। সাকিব বড় করে নিঃশ্বাস ছেড়ে মৃতস্বরে বলতে শুরু করলো, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসেবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধু মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখ পাখি হয়ে। তানভীর আচমকা সাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, তোকে এত কথা বলতে কে বলছে? আমি বলছি। সাকিব তানভীরের হাত টেনে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি, আমাকে বাঁচান। বন্যা হিমশীতল চাহনি দেখে তানভীর সাকিবকে ছেড়ে দিয়েছে। বন্যা কিছু না বলেই চলে যাচ্ছে। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? বাসায়। কেন? বন্যা আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, মানে? ও সরি, বলছিলাম তুমি আমার সাথে না গিয়ে একা কেন যাচ্ছ? আমার বাসা আমি চিনি, আমি একাই যেতে পারবো, ধন্যবাদ। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে গাড়ি নিয়ে আসছে। তানভীরের পাশের সিটে সাকিব বসা। তানভীর কাছাকাছি এসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো। তানভীরের কিশোর রক্তিম চোখ দেখে বন্যা না করতে গিয়েও কিছু বলতে পারলো না। মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো। সাকিব যেতে যেতে গুনগুন করে গান গাইছে, কিন্তু তানভীর আর বন্যা একদম নিশ্চুপ। অর্ধেক পথ যাওয়ার পর তানভীর আকম্বাত ব্রেক কষল। সাকিবের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল। সাকিব কপাল কুঁচকে বলে উঠল, চোখে ইশারা দিচ্ছিস কেন? যা বলার মুখে বল। তানভীর বাড়ি কণ্ঠে বলল, গাড়ি থেকে নামতে বলছি। গাড়ি থেকে নাম কেন? তোরা কি কথা বলবি বল, আমি না হয় কানে আঙ্গুল দিয়ে রাখছি। যাবি? যাচ্ছি। তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিচ্ছিস, এটা বাসায় গিয়ে ফুপ্পি ফুপাকে বলবো, সাথে তোর আব্বুকেও বলবো। যা ইচ্ছে বলিস। সাকিব নামতেই তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল। বন্যা মনোযোগ দিয়ে ফোন চাপছে। তানভীর দিকে একবারের জন্য তাকাচ্ছে না। বন্যাদের বাসার গলিতে না ঢুকে তানভীর অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বন্যা শক্ত কণ্ঠে বলল, এদিকে কোথায় যাচ্ছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার এখন কোনো কথা শোনার ইচ্ছে নেই। আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ, না হয় এখানেই নামিয়ে দেন, আমি একা চলে যেতে পারবো।
তুমি বাসায় গেলে আমার ফোন আর রিসিভ করবে না, তাই এক্ষুনি শুনবে। তানভীর গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে। অনেকটা পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল, নেমে আসো। বন্যা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবুও বলছি, মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো। মন আর মোহনার সম্পর্ক অনেক গভীর। মনের আকম্বিত পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুদিক থেকে অকাজু করে দিতে সক্ষম। প্রতিনিয়ত রং বদলানো এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায়। তবুও আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয়, মনের ভেতর বেঁচে থাকার নতুন উত্তর জাগাতে হয়। কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারো কাছে না চাইতে বন্দী হয়ে যাই। ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফসিয়ে মজা করে বলেছিলাম, তোমার বোনের প্রতি এখন যতটা আবেগ আছে সেটা যদি পরবর্তীতে না থাকে, তখন যদি তোমার মনে হয় মনে শুধু তোমার অবুঝ মনের বিবশ বাসনা ছিল। আমার ছেলে মানুষই কথাগুলো ভাইয়ার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এত রিকোয়েস্ট করেও ভাইয়াকে থামাতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে, না পারছিলাম ভাইয়াকে আটকাতে। বাধ্য হয়ে চুপচাপ সবকিছু মেনে নিয়েছিলাম। সেই ঘটনার পর থেকে আমার মাথায় সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তা ঘুরপাক খেত। তবে ভাইয়া বরাবরই নিজের জায়গায় অক্লিষ্ট ছিল। প্রথম দিকে বনুর ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্ততা বোধ করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি, তেমনি ভাইয়ার অবাধ ধৈর্যের অন্তও দেখেছি। 12,000 কিলোমিটার দূর থেকেও একটা মানুষ আরেকটা মানুষের জন্য ঠিক কতটা ভালোবাসতে পারে, এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম, ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি বলে নিজেকে নিজে খুব দোষারোপ করতাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি, আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তটা নিয়েছিলাম। হয়তো ভাইয়ার বিয়ে করার সময়টা ভুল ছিল, কিন্তু নিয়তের কোনো ভুল ছিল না। ভাইয়া বোনুকে সবসময় বউর মর্যাদা দিয়ে এসেছে। মন্না, তুমি বিশ্বাস করবে না ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত রাত বনুর জন্য সীমাহীন কেঁদেছে। বাসায় ফিরে প্রথম প্রথম বনুর চোখের দিকে তাকাতে পারতো না, বনুর সাথে 2 মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতো না। ওই পরিস্থিতি থেকে নিজেকে সামলে স্বাভাবিক জীবনে এসেছে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদৃশ্য জেদকে কাজে লাগিয়েছে। সেই সব কিছু তো ভাইয়া করলো, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কি করলাম? উত্তর ছিল কিছুই না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমিই বলবো। রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাইয়াও বলেছে ওনারা আমার সাথে থাকবেন। গেলাম বড় আব্বুর অফিসে, কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকেই পেয়েছিলাম। সাহসের অভাবে প্রথম দিকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনেও বলতে পারছিলাম না। বড় আব্বু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই রাকিব ভাইয়াদের পাঠিয়ে আমার সাথে আলাদা কথা বলতে শুরু করেছিলেন। খুব সহজে কৌশলে আমার থেকে সবকিছু জেনেও নিয়েছিলেন। আমিও সেদিন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করিনি। আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি, আমার বোনের জন্য করেছি, কারণ আমি বরাবরই তাদের মুখ থেকে নিখাত হাসিটা দেখতে চেয়েছি। এই সব কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে তোমার যা ইচ্ছা বলতে পারো, আমি কিছুই বলবো না। অন্য রাজবাড়ি কণ্ঠে বলল, আপনি মেঘের ভাই, আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ। আপনি যা করেছেন তা বুঝেই করেছেন, তাই এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তাহলে তুমি রেগে আছো কেন? এমনি 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 বলে কতদিন কথা কথা কাটাবে? কি হয়েছে বলো। আমার কিছু হয়নি, আমি বাসায় যাব। তানভীর আচমকা বন্যার মুখোমুখি দাঁড়ালো। বন্যার নামানো চিবুক উঠিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোমার কিছু না হলেও আমার মনে প্রতিনিয়ত তেজস্বীয় জ্বর বইছে। অস্পষ্ট আবেগ নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়াবহ অপ্রসন্নতায় জড়িয়ে গেছি। শত শত নব্য স্বপ্নের ভিড়ে আমার অনুভূতিগুলো অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকতে থাকতে দেখতে আর পারছি না। সবার কাছে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত অবিনিবিষ্ট। অনেক সহ্য করেছি, অসম্ভব হচ্ছে না। বন্যা অর্থকৃত্যে কয়ের পা পিছিয়ে গেল। তানবীরের কথার মাঝখানে তেজি কণ্ঠে বলে উঠল, জীবন যতটা সহজ, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। আবেগের তাড়নায় নেওয়ার সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতো ক্ষণস্থায়ী। হৃদয়ের অপাবৃত্ত আয়ত্তার কিংবা একরাশ মুগ্ধতা চাই না আমি। মুখোশধারী মানুষের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতে চাই না। এত উপকাঙ্ক্ষী জীবন চাই না আমি। আমি সেই জীবন আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে।
আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, অতি সাধারণ একটা জীবন চাই। আপনার আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই। তবে ভালো হয় যদি আপনি আমাকে কোনো কিছু না জানান। তানভীর নির্বাক চোখে চেয়ে আছে। বন্যার মুখের কাঠখুট্টা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদয় অঙ্গনে উত্তাল পাতাল ঢেউয়ের শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। বন্যার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, তুমি মেয়ে ভীষণ নির্দয়া। যতটা সৌকৌশলে আমার অনুভূতিগুলোকে অপেক্ষা করলে, ততটা কৌশল আমার নিপাতেও প্রয়োজন হতো না। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো, আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত। আপনাদের মতো অনাবশ্যক চিন্তা ভাবনা কখনোই আমরা করি না। বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্কে থাকবে না। আমার আব্বু একা চাকরি করে। আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্টে বড় করেছেন। আব্বুর কষ্টের প্রতিদান স্বরূপ আমরা কি দিতে পেরেছি? উত্তরটা আপনারই মতো, কিছুই না। আপু অনেক কষ্টে চেষ্টার পর একটা জব পেয়েছে। আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে, যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে মন মানসিকতার সাথে সরকারি চাকরিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না, আর হবেও না। আপনাদের বাসায় আবির ভাইয়ার যোগ্যতার থেকেও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আবির ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করত। কিন্তু আমার পরিবার এমন কিছুই করবে না, কারণ একটাই, আমরা মধ্যবিত্ত। আমরা আবেগে খাবার সাথে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমি অপ্রত্যাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার লাইফস্টাইল আপনাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমার কাছে, বিশেষ করে আব্বুর কাছে, অস্বাভাবিক। আমি বাস্তবতা বলে আবেগের কাছে বন্দী হতে পারবো না। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝবেন। তানভীরের অন্তরসহ বিস্ফোরিত দু চোখের ভেতর জ্বলছে। মানুষের হৃদয় খুব দুর্বল। প্রিয় মানুষের অতি সামান্য কথাতেও হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্যার কথায় তানভীরের হৃদয় নিংড়ায় ব্যথাগুলো ভেতরটাকে বড্ড পোড়াচ্ছে। মনের ভেতর উদ্দীপ্ত প্রেমানুভূতি অচিরেই পুড়ে ছায় উত্তাপ হয়ে গেছে। তানভীর চোখ ভরা ব্যগ্রতার আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। বন্যা ত্রত্র পায়ে এগিয়ে গাড়িতে বসলো। বাকি রাস্তা কেউ কার সাথে একটা কথাও বলেনি। অন্য দিন বন্যাকে বাসার সামনে নামিয়ে তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে, তবে আজ সেটাও করেনি। মুখলেস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি। 10 থেকে 11 ঘন্টা জার্নি শেষে আবির আর মেঘ কক্সবাজার পৌঁছেছে। সমুদ্রের কাছাকাছি একটা রিসোর্টে আগে থেকেই বুকিং দেওয়া ছিল, সেখানে উঠেছে। আবির কোনো ক্রমে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে। গত 1 সপ্তাহের ছুটোছুটি, অতিরিক্ত দুশ্চিন্তা, নির্ঘুম রাত কাটাতে কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে। মেঘও ঘুমিয়েছিল, তবে ঘন্টাখানেক পরেই মেঘের ঘুম ভেঙে গেছে। অর্ধ ঘুম থেকে পেটের উপর আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছিল। মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে রুমে আসতেই নজর আটকায় আবিরের পরিশ্রান্ত আদলে। মেঘ অবাক চোখে আবিরের দিকে চেয়ে আছে। পুরুষের কখনো রূপের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু মায়ার। মেঘ আবিরের মায়ায় জড়িয়ে গেছে, যার মায়া আমৃত্যু কাটাতে পারবে না। আবির নামক শখের পুরুষ একান্তই মেঘের হয়ে গেছে, যে পুরুষের অন্য কোনো নারীর অস্তিত্ব নেই। আবিরের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মেঘের রন্দে রন্দে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে। শেষ বিকেলের অনুজ্জ্বল আলোতে আবিরের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়ছে। সমুদ্রের গর্জন কানে আসতেই মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল। রিসোর্টটা খুব বেশি দূরে না হওয়ায় সমুদ্রের উত্তাল ঢেউ স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ জীবনে প্রথমবারের মতো কক্সবাজার এসেছে। বাসায় অনেকবার বলেও কখনোই সেভাবে কাউকে রাজি করাতে পারিনি। মেঘ কিছুক্ষণ সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসছে। আবির তখনও গভীর ঘুমে নির্মগ্ন। কি করবে বুঝতে না পেরে মেঘ বিছানার পাশে বসলো। আবিরের উন্মুক্ত শরীর, গলার কিছুটা নিচে কালো তিলটা জল জল করছে। মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকা সদাশয় হাসলো। হাসির সাথে লজ্জা আড়াল করতে সহসা দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে দীর্ঘতিতে নিঃশ্বাস ছেড়ে 2 আঙ্গুলের ফাঁক দিয়ে আবার আবিরকে দেখতে লাগলো। আবিরের মতো মেঘেরও আজ বলতে ইচ্ছে করছে, আমার মনের রাজকুমার আজ আমার হৃদয়ে স্ফুরিত উত্তাপ ছড়াচ্ছে।
আবির ঘুমের মধ্যেই পাশে হাত রেখে মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করেছে। 2-3 বার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যেই কপাল কুঁচকে নিভু নিভু চোখে তাকালো। মেঘের ঠোঁটের কুহুরি হাসি দেখে আবির আনমনে হেসে উঠল। আবিরের হাসি দেখে মেঘ থতমত খেয়ে বিছানার পাশ থেকে উঠে যেতে চাইল। আবির আচমকা একটানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল। আতঙ্কে মেঘ দু চোখ বন্ধ করে ফেলেছে। আবির এক হাতে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে আছে, অন্য হাতে মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে নিরুদ্দট কণ্ঠে বলল, আর কতদিন এভাবে লুকোচুরি করবে? এখন তো আমি তোমার পার্সোনাল সম্পত্তি হয়ে গেছি। আবির ভ্রু নাচাতেই মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লুকালো। আবির দু হাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করলো, তুমি এত লজ্জা পেলে আহিয়া আসবে কেমন করে? মেঘ কর্কশ কণ্ঠে বলল, ইস, ছাড়ুন আমাকে। আমি কি জানি? তুমি কি জানো তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর, আর সেই হাসি দেখলেই আমার মনে শুধু প্রেম প্রেম ফিল হয়। গত 2টা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছি, এটা যদি তুমি বুঝতে, তাহলে 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতেও চাইতে না। মেঘ আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেঘ বাধ্য হয়ে ভীতি কণ্ঠে ফের অনুরোধ করলো, ছাড়ুন। আবির ধীর কণ্ঠে শুধালো, মনের ভিতর যে আগুন জ্বালিয়েছ, সে আগুন কে নিভাবে শুনি? মেঘ হতবিলম্ব, আবিরের বলা প্রতিটা বাক্য নির্লজ্জের পরিচয় দিচ্ছে। মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, বউ। মেঘ নিশ্চুপ হয়ে আবিরের উপর শুয়ে আছে। আবির পুনরায় ডাকলো, ও বউ। মেঘ মৃদুস্বরে বলল, হুম। আবির সহসা মেঘকে বিছানায় শুয়ে কাত হয়ে মেঘের উপর ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করলো। মেঘের চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করলো এবং আদরে কণ্ঠে বলল, আই ওয়ান্ট আ ডিপ কিস। মেঘ নিরস কণ্ঠে বলল, আমি পারবো না। কেন? আমার লজ্জা লাগে। আবির উদাস ভঙ্গিতে বলল, আমার লজ্জা লাগছে না কেন? কারণ আপনি নির্লজ্জ। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল, আমি না হয় নির্লজ্জ, বেহায়া। আপনি তো খুব লজ্জাবতী। তাই একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে আসছিলেন? মানে? আমি কাকে কিস করেছি? আমি যখন জ্বরের ঘুরে পড়েছিলাম, তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন। এখন সবকিছু ভুলেও গেছেন? বাহ ম্যাডাম, বাহ। এক প্রশস্ত নেত্রে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি সেদিন টের পেয়েছিলেন? আবির মুচকি হেসে বলল, আম্মুর পরে তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি। তুমি নিঃশব্দে আমার পাশ ঘেঁষে গেলেও আমি নিগুড় ঘুম থেকে সেটা অনুভব করতে পারি। তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্ক সদা জাগ্রত হয়ে ওঠে। তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। তোমাকে আগেও বলেছি, আমি নিঃশ্বাসের সধ্যেও তোমার অস্তিত্বের উপলব্ধি করতে পারি। তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না? কিভাবে ভাবলে তুমি? মেঘ শুকনো মুখে ডুব গিলে মোলায়েম কণ্ঠে বলল, সরি। তোর পাগলি, ভালোবাসায় সরি টরি সব মূল্যহীন। ভালোবাসায় কেবল ভালোবাসায় অর্থবহ। আবির পুনরায় নিজের ঠোঁটে ইশারা করলো। মেঘ উষ্ট উল্টে অসহায় মুখ করে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতে মেঘ এক হাতে আবিরের চোখ দেখে তড়িৎ বেগে আবিরের ঠোঁটে কিস করলো। আবির গলার স্বর উঁচু করে বলল, এটা কি ছিল? কারেন্ট শক খেলেও বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ তুমি 1 সেকেন্ডের সময় নিলে না। মেঘ কথা কাটাতে অন্যদিকে তাকিয়ে চাপা স্বরে বলল, চলুন সমুদ্রে যাই। আগে আমার ইচ্ছে পূরণ করবে, তারপর ঘুরতে নিয়ে যাব, নয়তো চাবি ছুঁড়ে ফেলে দেব। মেঘ আকুল কণ্ঠে বলল, এখন না প্লিজ। আবির ঠোঁট কামড়ে হেসে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, এক্ষুনি প্লিজ। আবিরের অনুরাগে সাগ্রহে মেঘের আকুতি অচিরেই ব্যর্থ হলো। মেঘের সর্বাঙ্গে আবিরের উষ্ণ সোহাগের নিশান, অনুভূতির রাজ্যে শানিত নিঃসঙ্গের আবাস। আবির আবেগপূর্ণ ও প্রতীয়মান আবেশে কেটে গেল আরো একটি মুহূর্ত। আবিরের প্রণয়ের প্রণীয়তা এখন পূর্ণতা লাভ করেছে। পরিতোষ আর লজ্জায় মেঘের ফর্সা আদল রক্তিম বর্ণ ধারণ করেছে। আবির তপ্ত ভালোবাসার সমাপ্তি ঘটেছে, প্রায় সন্ধ্যা হয়েছে। বন্যা সারাদিন যাবৎ মন খারাপ করে বসে আছে, দুশ্চিন্তায় খায়নি কিছু। মেঘের আবদার আর নিজের আবেগে বশবর্তী হয়ে তানভীরের প্রতি না চাইতেও খুব বেশি আবেগপ্রবল হয়ে গেছিল। মেঘদের বাসায় পরিস্থিতি দেখে সে আবেগ আর মেঘের আতঙ্কের রূপ নিয়েছে। ইদানিং
মেঘের ব্যস্ততার কারণে তানভীরের বিষয়ে বন্যার সাথে তেমন কথা হয়নি। তানভীরের রাজনীতি ছাড়া চাকরির প্রস্তুতি বিষয়ে কোনো কথা বন্যা জানে না। বন্যা তানভীরকে মুখ ফুটে সরাসরি চাকরির কথা বলতেও পারছে না, আবার নিজের আবেগকে নিয়ন্ত্রণও করতে পারছে না। তাই বুঝে না বুঝে তানভীরের সাথে রিয়েক্ট করে ফেলেছে। সেসব ভেবেই এখন খারাপ লাগছে। না পারছে তানভীরকে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে, না পারছে দুপুরের ঘটনা বলতে। হঠাৎ রীতি এসে দরজায় দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, আপু। কি, তোমার কি মন খারাপ? না। কেন? স্পষ্ট দেখা যাচ্ছে তোমার মন খারাপ। বন্যা চোখ মুছে শান্ত কণ্ঠে জানতে চাইলো, কিছু বলবি? হ্যাঁ বল। মেঘ আপুকে একটা কল দাও, আপুকে অভিনন্দন জানাতে হবে। মেঘ বাসায় নেই, এক্ষুনি অভিনন্দন জানাতে হবে না। মেঘ আপু কোথায়? কক্সবাজার। কি, আপু কক্সবাজার গেছে? হ্যাঁ। চলো আমরাও যাই, বন্যা রাগী স্বরে বলল। যা এখান থেকে প্লিজ আপু, চলো না আমি কক্সবাজার যাই। আমার খুব ইচ্ছে। বন্যা ধমক দিয়ে যাবে তার আগে রিত উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমি আপুকে রাজি করাতে যাচ্ছি, আমরা সবাই মিলে কক্সবাজার যাব। রিত এক ছোটে নিচে চলে গেছে। বন্যা নীরবে নিঃশব্দে ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ। আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে গেছে। আইরিন, ফুপ্পি আর মালা শুধু আছে। সাকিব বিকেলের দিকে তানভীরের সাথে কথাবার্তা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাইশা আপুর ডেলিভারির সময় গনিয়ে আসছে। মালা আপু মাইশা আপু বাসায়। মালাকে সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মালা জোরপূর্বক মেঘদের বাসায় রয়ে গেছে। বলছে ডেলিভারির আগে চলে যাবে। মালা সোফায় বসে মালিহা খানের সাথে গল্প করছে। মালিহা খান হঠাৎই শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর বিয়ের বয়স তো হয়েই গেছে, বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? এখন বিয়ের কোনো চিন্তা ভাবনা নেই ফুপ্পি। কাউকে পছন্দ করিস? মালা উদাস দৃষ্টিতে মালিহা খানের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই সামান্য কথাটা কি এতগুলো দিনের মধ্যে একবারের জন্য জিজ্ঞেস করা যেত না? মালিহা খান ফের বললেন, কি হলো? মালা মলিন হেসে উত্তর দিল, এখন বলে আর কোনো লাভ নেই। মালিহা খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আবিরের কাহিনী তো শুনলি। ও যদি এত যন্ত্রণা মাথায় না নিয়ে সরাসরি বলে দিত, তাহলে ঘটনা এত দূর পর্যন্ত আসতোই না। অবশ্য আবিরকে এত দোষ দেওয়া যায় না। এই বাড়ি থেকে এত বছর আমি কোনো অধিকার দেখাতে পারিনি। সেখানে আবির তো ছোট্ট থেকেই দূরে ছিল। সেসব বাদ দে, তোর তো এখন কোনো সমস্যা নেই। পছন্দ থাকলে বল, আমি তোর আব্বুর সাথে কথা বলে নিব। তোমার ছেলের মতো আমার এমন কেউ নেই, বাদ দেও এসব কথা। এমন সময় তানভীর বাসায় আসছে, চোখ মুখে বিষণ্ণতা। তানভীরের নিষ্পল চেহারা দেখে মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? কিছু হয়নি। বড় আম্মু, চোখ মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন? তানভীর মলিন হেসে বলল, কই না তো। মালিহা খান ধীর কণ্ঠে বললেন, আবির আর মেঘের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম। ওরা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল, তুই নাকি আবিরের কল রিসিভ করছিস না। কি হয়েছে বাবা? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো, ওরা ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, চলবে।